নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব, তোমরা বিগত কয়েকদিন আগে চতুর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছিলে। তোমাদের যে 4.2 যে পেপারটি ছিল সেটা ছিল ইউরোপের ইতিহাস। তো এই ইউরোপের ইতিহাস থেকে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসছে এবং আমাদের হিস্ট্রি দর্পণ থেকে সাজেশনে কেমন কমন এসছে সেটাই আজকে পুরো সম্পূর্ণ দেখিয়ে দেখিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম তোমাদের আমি আলোচনা করব। ইতিমধ্যে আমরা কিন্তু পূর্বেই রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং বাংলা মাইনর কিন্তু আলোচনা করে দিয়েছি, এবং ইতিহাস 4.1 পেপার এবং তোমাদের যে ইতিহাস মাইনর পেপারটি রয়েছে চতুর্থ সেমিস্টারের, সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে ইতিমধ্যেই বলে রাখি যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে। তোমরা এখনো যারা ভাবছো যে আমরা সাজেশন সংগ্রহ করব, তাদেরকে বলছি তোমরা অবশ্যই তোমাদের সাজেশনটা সংগ্রহ করে নাও। আমরা কিন্তু শুধুমাত্র ইতিহাস মেজর সাজেশন দিয়ে থাকি, আর অন্য কোনো মেজর বিষয় কিন্তু আমরা দিই না। আর মাইনর হিসেবে আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান মাইনর, বাংলা মাইনর এবং ইতিহাস মাইনর বিষয়টা কিন্তু দিই। এবং দ্বিতীয় সেমিস্টারে তোমরা কিন্তু এর পাশাপাশি এসিসি পেপারটিও কিন্তু পেয়ে যাবে ইতিহাসে। তা চলো শুরু করা যাক। তোমাদের এই 4.2 ইউরোপের যে পেপারটি ছিল সেটি থেকে কেমন আমাদের পিডিএফ থেকে সাজেশন কমন এসেছে এবং তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আমি আজকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন হিস্ট্রি মেজর পেপার 5 ইউরোপ ইন ট্রান্সলেশন। তাহলে চলো আলোচনা করা যাক। দেখো, প্রথম তোমাদের একটা প্রশ্ন দিয়েছিল 5 নাম্বারের, যে 4টি উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্ন থাকে 6টা। তা প্রথম প্রশ্নটা ছিল, ডু ইউ বিলিভ দ্য রিলিজিয়ন ওয়াজ দ্য অনলি কজ ফর দ্য ক্রুসেড? অর্থাৎ তুমি কি বিশ্বাস করো যে ক্রুসেড বা ধর্মযুদ্ধই একমাত্র কারণ ছিল? অর্থাৎ ধর্মই ছিল ক্রুসেডের একমাত্র কারণ। ক্রুসেড কথার অর্থ হলো ধর্মযুদ্ধ। তা এটার কি কারণটা কি ধর্মযুদ্ধই ছিল? তা এটাই কিন্তু প্রশ্নটা ছিল। এই সেম যে প্রশ্নটা রয়েছে, দেখো, এই যে তুমি কি মনে করো ধর্ম ক্রুসেডের একমাত্র কারণ, পিডিএফ এর 6 নম্বর প্রশ্ন আছে। আমি তোমাদের পিডিএফ দিয়েছিলাম অনলি শুধুমাত্র 26টা প্রশ্ন দিয়েছিলাম। এর থেকে কম কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কেউ দেয়নি। আমি বলে দিয়েছিলাম প্রশ্ন ধরে ধরে দেখাবো। আমি প্রশ্নে প্রথমে উল্লেখ করেছি, প্রথমেই দেখবা আমার পিডিএফ এ লেখাই আছে যে ক্রুসেড শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে এই যুদ্ধটা হয়নি, এর পাশাপাশি অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণও ছিল। তারপর লেখাটা শুরু হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। একদম হুবহু প্রশ্ন আছে পিডিএফ এর 6 নম্বরে, ভালো করে দেখে নেবে। তারপরে প্রশ্ন আছে, নবজাগরণ বা রেনেসাঁসের সামাজিক পটভূমি ব্যাখ্যা করো। পিডিএফ এর 7 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, দেখবে তোমাদের এক্সপ্লেইন দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য রেনেসাঁস, অর্থাৎ নবজাগরণের সামাজিক পটভূমি। পিডিএফ এর 7 নম্বরে তোমরা দেখতে পাবে প্রশ্নটা আছে, রেনেসাঁস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক। দেখবে রেনেসাঁস বা নবজাগরণের মূল ভিত্তি হলো হিউম্যানিটেরিয়ান বা মানবতাবাদ। এই মানবতাবাদ, অর্থাৎ রেনেসাঁস যখনই আমরা আলোচনা করতে যাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মানবতাবাদকে আলোচনা করতেই হবে। এজন্য আমি রিলেটেড করে প্রশ্নটার উত্তরটা কিন্তু দিয়েছিলাম। অর্থাৎ এই প্রশ্নটা আমরা যেটা পিডিএফ এর 7 নম্বরে দিয়েছি, তোমরা যারা লিখে এসছো প্রশ্নটা একদম সঠিক হবে। অর্থাৎ তোমরা পড়লেই বুঝে যাবে, সেখানে কিন্তু লেখাই আছে। নেক্সট যেটা রয়েছে, সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়? আমরা এটা দিইনি, কোনো চাপ নেই। তারপরের যে প্রশ্নটা রয়েছে, ছাপাখানার আবিষ্কার কেন একটি বৈপ্লবিক ঘটনা বলে মনে হয়? পিডিএফ এর 10 নম্বরে দেখবে আমরা একটা প্রশ্ন দিয়েছি, ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র এটা কিন্তু প্রথম আবিষ্কার করেছিলেন গুটেনবার্গ। অর্থাৎ এটা আগে জানতে হবে, গুটেনবার্গ আবিষ্কার যদি না করতো, অর্থাৎ ছাপাখানা যদি আবিষ্কার না করতো তিনি, বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার না করতো, তাহলে কিভাবে বৈপ্লবিক পরিবর্তন আসতো? তাহলে কখনোই আসতো না। অর্থাৎ তিনি আবিষ্কার করেছিলেন বলেই বিপ্লব হয়েছে, অর্থাৎ পরিবর্তন ঘটেছে। অর্থাৎ গুটেনবার্গের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা ভালো করে যদি লিখে আসো, তাহলে হুবহু উত্তর হবে এবং এর বাইরে কোনো কিছু হবে না। অর্থাৎ একদম সঠিক উত্তর হবে সেটাও। অর্থাৎ পিডিএফ এর দেখবে 10 নম্বরে লেখা আছে, মুদ্রণ যন্ত্র বা মুদ্রণ বিপ্লবে বা ছাপাখানায় গুটেনবার্গের যে অবদান সেটা কিন্তু দেয়া আছে। তারপর তোমাদের প্রশ্নটা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেন্টাইলিজম এন্ড মেনশন ইটস লিমিটেশন? অর্থাৎ মার্কেন্টাইল মতবাদ বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতা উল্লেখ করো। এই সেম প্রশ্নটা তোমরা দেখবে সেম ভাবে আমি দিয়েছি টিকা আকারে। তোমাদের পিডিএফ এর দেখবে 17 নম্বরে রয়েছে। অর্থাৎ পিডিএফ এর 17 নম্বর তোমরা গেলেই কিন্তু দেখবে ওখানে মার্কেন্টাইল বাদ করা আছে। অর্থাৎ মার্কেন্টাইল বাদের কিন্তু মূল সীমাবদ্ধতাই ছিল যে সবসময় রপ্তানিকে বাড়াতে হবে এবং আমদানি কমাতে হবে। অর্থাৎ নিজেদের দেশ থেকে পণ্য যত বেশি পরিমাণে পারো বাইরের দেশে পাচার করতে থাকো, কিন্তু বাইরের থেকে কম কেন। অর্থাৎ বাইরের দেশে তুমি যখনই বিক্রি করবে তাদের অর্থনীতিটা তোমরা নিজেরা নিয়ে আসতে পারবে, ফলে তোমরা অনেকভাবে লাভবান হবে। অর্থাৎ তাদের আসল লক্ষ্যই ছিল দেশের মূলধন বা দেশের সম্পদকে বৃদ্ধি করা। বিদেশের থেকে সম্পদ কিনে বিদেশকে অর্থ দেওয়া তাদের আসল লক্ষ্য ছিল না। এগুলো লিখতে পারতে তোমরা, এটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে পিডিএফ এর 17 নম্বরে রয়েছে। অর্থাৎ তোমাদের করতে হবে কটা? 5 নম্বরের প্রশ্ন থেকে 4টে। দেখো, প্রথম প্রশ্নটা ক্রুসেডের পিডিএফ এর 6 নম্বরে আছে, দ্বিতীয় প্রশ্নটা পিডিএফ এর 7 নম্বরে আছে, এবং চতুর্থ প্রশ্নটা পিডিএফ এর 10 নম্বরে আছে, এবং যেটা পঞ্চম প্রশ্ন পিডিএফ এর 17 নম্বরে আছে। অর্থাৎ তোমরা 5 নম্বরের থেকে 4টে প্রশ্ন কিন্তু পেয়ে গেছো। এইবার আসি তোমাদের 10 মার্কের প্রশ্নে। অর্থাৎ 10 মার্ক থেকে তোমাদের কিন্তু 4টে থাকে, লিখতে হয় কিন্তু সেক্ষেত্রে তোমাদের দুটো প্রশ্ন। এবার এই যে দুটো প্রশ্ন লিখতে হয়, এখানে কিন্তু 4টের মধ্যে হিসাব মতো 4টেই কিন্তু আমাদের কমনের মধ্যে আছে। তার মধ্যে কিভাবে আছে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো,
প্রথম তোমাদের যে প্রশ্নটা ছিল, চতুর্দশ শতকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হয়েছিল কিন্তু পূর্ব ইউরোপে তা টিকে ছিল কেন? দেখো, যখনই এই ধরনের প্রশ্ন আসবে তখনই এটা মাথায় রাখতে হবে, তোমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। ওরা এটা বোঝার চেষ্টা করে যে শিক্ষার্থীরা পড়াটা কতটা সঠিকভাবে করেছে বা কতটা জানে, এটা তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে। তাই এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। অর্থাৎ তোমরা যারা লিখে এসেছো, আমি দেখবে তোমাদের পিডিএফ এর 2 নম্বরে একটা প্রশ্ন দিয়েছিলাম, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ কি। তোমরা যদি সেই প্রশ্নটা লিখো এবং তারপর তোমরা যদি কিছুটা অ্যাড করতে পারো, কেমন অ্যাড করতে পারো, অর্থাৎ পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন ঠিক যে কারণে হয়েছিল তার ঠিক উল্টো বিষয়টাই তোমরা যদি পূর্ব ইউরোপ সম্পর্কে কিছুটা অন্তত লেখো, তাহলে এই উত্তরটা 100% সঠিক হবে। অর্থাৎ তোমাদের এই প্রশ্নটাও কিন্তু পিডিএফ এর 2 নম্বরে রয়েছে। তাছাড়াও আমি তোমাদের দেখিয়ে দেবো, যদি এটা এবং পরেরটা নাও হয় তাহলেও দুটো হুবহু কিন্তু এখান থেকে কমন আছে, হিসেবে 4টেই থাকে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের নেক্সট যেটা বি নাম্বারের প্রশ্ন আছে, সমসাময়িক ইউরোপের সাহিত্য এবং চিত্রকলার উপর রেনেসাঁসের মানবতাবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পিডিএফ এর 8 নম্বরে দেখবে একটা প্রশ্ন আছে, আমি দিয়েছি তোমাদের, সেখানে কিন্তু দেখবে সাহিত্য, ভাস্কর্য, স্থাপত্য বলে আমি দিয়েছি, সেখানে চিত্রকলা দিইনি। আমি মিথ্যা কথা বলি না, যেটা সঠিক সেটাই আমি সবসময় বলি। আমি তোমাদের সাহিত্য দিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে শুধু সাহিত্যটা আছে। তা সেক্ষেত্রে তোমরা এটা অ্যাটেন্ড না করলেও পারো, যেহেতু তোমাদের এই 10 নাম্বার থেকে 4টে প্রশ্ন কমন আছে, সেখান থেকে তোমরা 2টো প্রশ্ন লিখলেই হবে। তাই যেহেতু এখানে একটা পার্ট তোমরা পেয়েছো, চিত্রকলাটা পাওনি, সেহেতু এই প্রশ্নের উত্তরটা তোমরা না লিখলেও পারো। নেক্সট যেটা 3 নম্বর প্রশ্ন আছে তোমাদের, ভৌগোলিক আবিষ্কারগুলি কিভাবে ইউরোপের রূপান্তর ও আধুনিকীকরণে সহায়ক হয়েছিল সেই সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। অর্থাৎ দেখো, ভৌগোলিক আবিষ্কার কিভাবে ইউরোপের রূপান্তর ও আধুনিকীকরণে সহায়ক হয়েছিল, এটা পিডিএফ এর কিন্তু 14 নম্বর প্রশ্নে রয়েছে, তোমরা ভালো করে দেখলে বুঝে যাবে। দেখবে ভৌগোলিক আবিষ্কার, এবং সেখানে ভৌগোলিক আবিষ্কারে স্পেন এবং পর্তুগাল, ইউরোপের এই দুটো কান্ট্রি কিন্তু সব থেকে বেশি অবদান রেখেছিল। আমি কিন্তু প্রথম লাইনটাই শুরু আছে দেখবা এইভাবেই, যে ভৌগোলিক আবিষ্কার ইউরোপের ইতিহাসে এক পরিবর্তনকারী অধ্যায় হিসেবে সূচনা হয়। এটা দিয়ে আমার ফার্স্ট লাইনটা সূচনা করা আছে, অর্থাৎ এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই, হুবহু প্রশ্ন আছে। এটা কিন্তু পিডিএফ এর তোমরা 14 নম্বরে কিন্তু পেয়ে যাবে। এবং লাস্ট যে প্রশ্নটা রয়েছে তোমাদের, ইংল্যান্ডের জাতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইংরেজদের গৃহযুদ্ধের অবদান কতটা ছিল। অর্থাৎ এটা একদম স্পষ্টই বোঝা যাচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধ সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ তোমরা খুব ভালো করে দেখো, ইংরেজদের জাতীয় রাষ্ট্র গঠনে ইংরেজদের গৃহযুদ্ধ কতটা দায়ী ছিল বা অবদান ছিল, এটা পিডিএফ এর 22 নম্বরে হুবহু প্রশ্ন আছে। অর্থাৎ গৃহযুদ্ধ, ইংল্যান্ডের গৃহযুদ্ধ সম্পর্কে কিন্তু আছে, এবং সেখানে কার কি ভূমিকা বা এটা জাতীয় রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কি অবদান রেখেছে সেটাও কিন্তু সেখানে বলা আছে সুন্দর করে। অর্থাৎ পিডিএফ এর 22 নম্বরে আছে। অর্থাৎ তোমরা যদি এখান থেকে ভাবো যে আমি 10 নম্বরে দুটো প্রশ্ন চাই, সেক্ষেত্রে তোমরা যেহেতু প্রথমটাও বললাম যে কিছুটা তোমাকে অ্যাড করতে হবে, এবং দ্বিতীয়টাও বললাম চিত্রকলা আমরা দিইনি, সাহিত্য দিয়েছি, একটা পার্ট তুমি পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা সি এবং ডি, ভৌগোলিক আবিষ্কার এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধ কিন্তু একদম নির্দ্বিধায় বা নিঃসন্দেহে লিখতে পারো। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তোমরা একদম দুটো কিন্তু হুবহু পাচ্ছ, আর দুটো থেকে পার্ট কিন্তু তোমরা পেয়ে গেছো। অর্থাৎ সেই হিসাবে তোমরা কিন্তু সেখান থেকেও প্রশ্ন কিন্তু পেয়ে গেছো। অর্থাৎ এখানে কিন্তু সে মধ্যে 4টে প্রশ্নই কিন্তু আছে তোমাদের জন্য, তোমরা চেষ্টা করলে লিখতেই পারো। অর্থাৎ যে চিত্রকলা যেটা রয়েছে, সেখানে আমি 2 নম্বরে তোমাদের অজস্র প্রশ্ন দিয়েছিলাম, সেখানে যেগুলোর মধ্যে থেকে চিত্রকলা হামেশাই লেখা যায় খুব সুন্দর করে। এবার তোমাদের যেটা পছন্দ হয়েছে অবশ্যই তোমরা লিখেছো, এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন কিন্তু হামেশাই লেখা যায়। 4টের মধ্যে 4টেই কিন্তু তোমরা জানো, আর এখানেও কিন্তু 6টার মধ্যে 4টে প্রশ্ন কিন্তু তোমরা জানো। আর প্রিভিয়াস ইয়ার রিপিট করছে তোমাদের আমি বলেছি, তোমরাও জানো, কিন্তু তোমাদের তো প্রশ্ন সেটা না, তোমাদের প্রশ্ন কমন পাওয়া। তা তোমরা কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু 4টের মধ্যে 4টেই তোমাদের কাছে আছে, এবং সেক্ষেত্রে তোমরা দুটো লিখতেই পারো। আর প্রথম থেকেও কিন্তু 4টে প্রশ্ন তোমরা পেয়েছো, তোমাদের লিখতে হবে কিন্তু 6টা, আছে কিন্তু 8টা। অর্থাৎ নিচে এখান থেকে 4টে আছে, আর প্রথম থেকে 4টে আছে, অর্থাৎ আছে কিন্তু 8টা, লিখতে হবে কিন্তু 6টা। তাহলে বুঝতেই পারছো, আমি বলেছিলাম প্রশ্ন দেখিয়ে হুবহু প্রশ্ন আমি বলবো, এবং এর বাইরে কোনো যে প্রশ্ন আসে না, হিস্ট্রি দর্পণ আবারও তার প্রমাণ। আর এর আগেও পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি করেছি আপনারা দেখে নেবেন, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি, বাংলায় কিন্তু শুধু 20টা দিয়েছিলাম মাইনরে, চতুর্থ সেমিস্টার, সেখান থেকে 8টা প্রশ্নই আছে। এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু শুধু 16টা প্রশ্ন দিয়েছিলাম, এর থেকে কম কোনোদিন হয় না, সেখান থেকেও 5টা আছে, লিখতে হবে শুধু 4টে। তাহলে বুঝতেই পারছেন, আমি বলেছিলাম এই তোমাদের যে ইউরোপের পেপারটা, এখান থেকে শুধু 26টা প্রশ্ন দিয়েছিলাম, আর হিস্ট্রি দর্পণ 100% যে কমন দেয় সেটাও কিন্তু আবারও প্রমাণ করলাম। এবং বাদ বাকি যে দুটো পেপার আছে সেটাও আমি আপনাদের সামনে দেখাবো, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা ভাবছো যে আমরা পঞ্চম সেমিস্টারে উঠেছি, কিভাবে পিডিএফ সংগ্রহ করবো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। A to Z 100% তোমরা কমন পাবে, এবং বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন সব কিন্তু তোমরা পেয়ে যাবে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর যারা ভাবছো যে মাইনর পেপার, তো মাইনর পেপারের ক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু সব মাইনর পেপার দেই না, আমরা শুধুমাত্র বাংলা মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মাইনর এবং ইতিহাস মাইনর পেপার দিই, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ। এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমরা দেখবে যে আমরা যখনই কোনো মাইনর পেপার দিই, তখনই মাইনর পেপারের প্রশ্ন সংখ্যাটা দেখবে
একদম স্বল্প থাকবে। একদম আমরা যা প্রশ্ন দেবো এর থেকে কম প্রশ্ন হয় না কোনোদিন। অর্থাৎ শিক্ষার্থীরা সবসময় আমাকে এসে বলে যে স্যার এত কম প্রশ্ন কমন পাবো তো? আমি সবসময় তাদেরকে বলি আপনারা ভরসা রাখুন, পরীক্ষার পর এসে জানাবেন। এমন দু একজন বলেও রেখেছিল পিডিএফ নেওয়ার আগে যে স্যার কমন পাবো তো? আমি বলেছিলাম পরীক্ষার পর জানাতে। তারা পরীক্ষার পর দেখে টেকে বলেছে হ্যাঁ স্যার সব কমন পেয়েছি স্যার, এর আগে পর্যন্ত এরকম কমন কোথাও পাইনি। তো আমি আবার বলছি যে 100% একমাত্র হিস্ট্রি দর্পণ দেয় এবং সেটা প্রমাণ করে, এবং সেটা প্রমাণ কিন্তু করলাম। এবং এর আগে পূর্ববর্তী দুটো যে আমি তোমাদের সাথে রিভিউ করেছি সেখানেও কিন্তু আমি ধরে ধরে প্রশ্ন বোর্ডে লিখে লিখে প্রমাণ করেছি। আর তার আগেও কিন্তু ষষ্ঠ সেমিস্টার এছাড়াও যারা পরীক্ষা দিয়েছে তার আগের সেমিস্টার সব কিন্তু আমি এছাড়াও ইউটিউবে কিন্তু লিখে লিখে কিন্তু পোস্ট করেছি, তোমরা জানো। আর তোমরা যারা সপ্তম সেমিস্টারে উঠেছো খুব ভালো করে মাথায় রাখবে, সপ্তম সেমিস্টারের সিলেবাসটা কিন্তু একটা হিউজ সিলেবাস। একটা জিনিস ভালো করে মাথায় রেখে দাও তোমরা, যে যে বা যারা কোনোদিন এমএ পর্যন্ত করেনি তাদের থেকে ভুলেও কিন্তু কখনোই ইতিহাস মেজর সাজেশন কিন্তু তোমরা ক্রয় করো না, তাহলে পরে কিন্তু তোমরা বিপদে পড়বে। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের সিলেবাসটা অনেক ভার্স। আমি জানি তোমাদের সিলেবাসের সাথে এমএস সিলেবাস যুক্ত হয়েছে, তোমরা অনেকে আমার থেকে পিডিএফ ক্রয় করার চেষ্টা করছো এবং জিজ্ঞাসা করছো। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে এখানে কিন্তু এমএস সিলেবাস যুক্ত হয়েছে, তোমরা খুব সতর্ক বা সাবধানের সাথে কিন্তু পিডিএফ ক্রয় করো এবং প্রথম অবস্থা থেকেই করো। তোমাদের কিন্তু এখন থেকেই পড়তে হবে, নাই কিন্তু হাতে তোমরা সময় পাবে না। তোমাদের কিন্তু নভেম্বর মাসের শেষ উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে, হাতে কিন্তু একদম অল্প সময়। সিলেবাস কিন্তু অনেক ভার্স, এখানে এমএর সিলেবাস যুক্ত আছে। শুধুমাত্র হিস্ট্রি মেজরের ক্ষেত্রেই না, মাইনর বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু এমএর সিলেবাস যুক্ত আছে। তোমরা হয়তো দেখেছো আমি বলেছি যে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের ক্ষেত্রে কিন্তু 5টি ইউনিট আছে, বাংলা মাইনরের ক্ষেত্রেও কিন্তু হিউজ ইউনিট রয়েছে। অর্থাৎ 9টা কিন্তু গল্প, কবিতা, উপন্যাস, নাটক এগুলো মিলে কিন্তু 9টা টপিক পড়তে হচ্ছে, অনেকটা হিউজ সিলেবাস। এছাড়া ইতিহাস মেজরের কিন্তু 3টি পেপার রয়েছে, এটাও একটা হিউজ সিলেবাস। সেক্ষেত্রে 7.2 যে পেপারটা আমি তোমাদের বারবার বলেছি মেজরের, সেখানে কিন্তু 4টে যে টপিক রয়েছে 7.2 পেপারের ইউনিট, অর্থাৎ সেই ইউনিট 4টে কিন্তু এক একটা আলাদা পেপার, সেগুলো কিন্তু খুব অনেকটাই হিউজ। অর্থাৎ হিস্ট্রি অফ আফ্রিকা, হিস্ট্রি অফ তোমাদের সাউথ ইস্ট এশিয়া, হিস্ট্রি অফ চায়না, হিস্ট্রি অফ জাপান, এই 4টে ইউনিটকে কিন্তু এক করে কিন্তু একটা পেপার করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই বড়। আর আমি তোমাদের এটুকু বলে দিলাম আমরা যা প্রশ্ন দেবো এর থেকে একটা প্রশ্ন কম তোমাদের কেউ দিতে পারবে না। 100 মানে 100%ই আসবে, এবং যা বলি আমরা সেটা কিন্তু দেখাই পরীক্ষার পরেও, সেটা আবারও প্রমাণিত। আর হিস্ট্রি দর্পণ সেটাই করে। আর এখন বর্তমানে এই সময় দাঁড়িয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল শিক্ষার্থীদের একমাত্র ভরসা কিন্তু হিস্ট্রি দর্পণ। কারণ শিক্ষার্থীরা আমাকে বলে স্যার আপনি অন্য কোনো মেজর কেন দেন না? দেখো আমার মেথড সাবজেক্ট কিন্তু হিস্ট্রি, আমি হিস্ট্রিতে সেট কোয়ালিফাইড করেছি, হিস্ট্রিতে মাস্টার্স করেছি রেগুলারে কল্যাণী ইউনিভার্সিটি থেকে, তাই হিস্ট্রি কিন্তু আমার প্রিয় বিষয় অন্যতম। এজন্য আমি কিন্তু শুধু হিস্ট্রি মেজরই দিই, আমি চাই না কখনোই ভুলভাল বা অন্য বিষয়গুলো দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে। হিস্ট্রি মেজরের পাশাপাশি আবার বলে রাখছি তোমরা প্রতিটি সেমিস্টারে বাংলা মাইনর, ইতিহাস মাইনর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনর বড় এবং ছোট প্রশ্ন সহ 100% কমন সহ পেয়ে যাবে। তবে আমরা কিন্তু আবারও বলছি যে কখনোই তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য সব সাবজেক্ট কিন্তু আমরা দিই না, অনলি হিস্ট্রি মেজর এবং মাইনরের মধ্যে এই 3টে বিষয় দিই। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। আর অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সকলে এভাবেই পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।